आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর এবিটি এর টেস্ট পেপারের 2020-21 সালের মাধ্যমিকের প্রশ্নের এমসিকিউ এসএকিউ আর 3 নম্বরের প্রসঙ্গ সহ প্রশ্নের উত্তর নিয়ে এরপরে পরের স্কুলের মানে এই টেস্ট পেপারের পরের স্কুলের পেজগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করা হবে। তাহলে প্রথমে 2020-21 সালের মাধ্যমিকের প্রশ্নপত্র যেটা 13 নম্বর পৃষ্ঠায় আছে, এই 13 নম্বর পৃষ্ঠার এমসিকিউ এসএকিউ আর 3 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। রাহুল, পুলিশের যে হরিদা দাঁড়িয়েছিল জগদীশবাবুর বাড়িতে চকের বাস স্ট্যান্ডে দয়ালবাবু লিচু বাগানে না, আমাকে অপশানগুলো বলতে হবে না। কীভাবে বলবে? অপশানগুলো বলতে হবে না, শুধু কোশ্চেনটা পড়বে। কোশ্চেনটা পড়ার পরে যেটা উত্তর হবে সেটাই তুমি বলবে। আগে কোশ্চেনটা পড়বে, কোশ্চেনটা পড়লে আমি কোশ্চেনটা বলবো, তারপরে উত্তরটা বলবে, ডিরেক্ট উত্তরটা বলবে। 4টে অপশানের মধ্যে যেটা উত্তর হবে সেটা বলবে। যদি ভুল হয় তখন তো কারেকশন করা হবে। আবার একবার বলো প্রশ্নটা। পুলিশে যে হরিদা দাঁড়িয়েছিল, পুলিশে যে হরিদা দাঁড়িয়েছিল, বলো কোথায়? দয়ালবাবুর লিচু বাগানে। দয়ালবাবুর লিচু বাগানে, ঠিক আছে। স্নিগ্ধা, স্নিগ্ধা জয়েন করে লেফট হয়ে চলে যায়, বুঝি না বাবা। নাই, আয়ুষ হ্যাঁ স্যার বলো, প্রশ্ন বলো। পুরো ধরে রাখবে, আঙুল দিয়ে ধরে রাখবে, প্রত্যেকে ধরে রাখবে আঙুল দিয়ে পরপর। হ্যাঁ বলো, সাউন্ড আসছে না। ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? হ্যাঁ, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় বয়সে? বলো। বছর আষ্টেকের। বছর আষ্টেকের, ঠিক আছে। সৌম্যদীপ, স্যার আমাকে বললে? সৌম্যদীপ, হ্যাঁ আমার নাম তো সায়নদীপ। ও হো সায়নদীপ, সরি আমি সৌম্যদীপ কোথায় লিখে রেখেছি। সায়নদীপ বলো। অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? বলো। প্রথম স্বর্গ। প্রথম স্বর্গ। কি নাম? প্রথম স্বর্গের নাম কি ছিল? বলো। মেঘনাদ বধ কাব্য কতগুলো স্বর্গে বিভক্ত? আমি মাঝে মাঝে প্রশ্নগুলো করবো কিন্তু বাড়িতে গিয়ে উত্তর বলতে হবে। সায়নদীপ, মেঘনাদ বধ কাব্য কতগুলো স্বর্গে বিভক্ত? কে পারবে? কে পারবে? কতগুলো স্বর্গ বলো? হ্যাঁ, 9টি স্বর্গ। হ্যাঁ, 9টি স্বর্গ। এবারে প্রথম স্বর্গের নাম কি সায়নদীপ? অভিষেক। অভিষেক। প্রথম স্বর্গের যা নাম কাব্যাংশেরও একই নাম, ঠিক আছে। রিতেশ বলো প্রশ্ন বলো, ধরে রাখবে তাড়াতাড়ি। স্বপ্ন দেখতে পারলো না, কারা আর স্বপ্ন দেখতে পারলো না? তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা আর স্বপ্ন দেখতে পারলো না? বলো। শান্ত হলো দেবতারা। শান্ত হলুদ দেবতারা। যারা কত বছর ধ্যানে ডুবেছিল? কত বছর ধ্যানে ডুবেছিল এরা? বইয়ের পাতা উল্টানো যাবে না। কত বছর ধ্যানে ডুবেছিল শান্ত হলুদ দেবতারা? প্র্যাকটিস এইরকমভাবে হবে, বলার সাথে সাথে উত্তর আসবে মুখে। কে পারবে? হাজার বছর ধরে। হাজার বছর ধরে।
তাহলে এইটাও যোগ করে দেবে। 1000 বছর ধরে ধ্যানে ডুবে থাকা শান্ত হলুদ দেবতারা, তাদের কথা বলা হয়েছে। রূপসা, পালকের কলমের ইংরেজি নাম কি? পালকের কলমের ইংরেজি নাম কি বলো, কুইল। জোরে বলো। কুইল। কুইল, কুইল, হ্যাঁ ঠিক আছে, সাউন্ডটা মাঝে মাঝে ডিস্টার্ব দিচ্ছে। কুইল। অভিষেক, পরেরটা। হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ স্যার বলছি না, তাড়াতাড়ি ধরে রাখতে হবে তো, প্রত্যেকের তো নামগুলো আমি সিরিয়ালি পরপর জিজ্ঞেস করে নিয়েছি, এবার কার পরে কান। কানে কলম হুম, বলছি, কানে কলম খুঁজে দুনিয়া খোঁজেন দার্শনিক। কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন কে? হ্যাঁ, দার্শনিক। যারা কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে দার্শনিক বলি। তারপরে ঋতব্রত, হ্যাঁ স্যার। বলো। অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? এটা হবে থানা। অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? এবার অপশান বলো, কারণ আমার কাছে টেস্ট পেপার নেই। কি কি আছে শুনি। জন্য, থানা, টি আর গাছা। জন্য, খানা, থানা, টি, টি আর গাছা। গাছা। অনুসর্গ চেয়েছে, কোনটা অনুসর্গ? টি। টিটা অনুসর্গ না, টিটা নির্দেশক। এক বচন আর বহু বচনকে যেটা নির্দেশ করে, সংখ্যা নির্দেশ করে, ব্যক্তি বস্তুর সংখ্যা নির্দেশ করে, সেটাকে বলা হয় নির্দেশক। টি, বইটি সংখ্যা নির্দেশ করছে, তাহলে এটা নির্দেশক। খানা, বইখানা, এটাও নির্দেশক, একটা বইয়ের সংখ্যা নির্দেশ করছে। আরেকটা কি আছে? খানাটি, জন্য আর গাছা। গাছা, এক গাছা, এক গাছা চুড়ি, এক গাছা লাঠি, গাছা অর্থে টি, একটা, তাহলে এগুলো সব সংখ্যাকে বোঝাচ্ছে। আর জন্য, নিমিত্ত, উদ্দেশ্য, এগুলোই সাফিক্স, এগুলোই অনুসর্গ। জন্য, নিমিত্ত, উদ্দেশ্য থাকলে কি কারক হয়? এই অনুসর্গগুলো থাকলে কি কারক হয়? কি কারক হয়? নিমিত্ত কারক। নিমিত্ত কারক। বুঝে গেল? মিষ্টি, হ্যাঁ স্যার। পরের প্রশ্ন পড়বে, ধরে রাখো তাড়াতাড়ি, আঙুল দিয়ে ধরে রাখবে, টেস্ট পেপারে লাইন বলতে থাকবে তাড়াতাড়ি। বলো, নাম বলার সাথে সাথে কোশ্চেন আসবে। হিসাবের মেজাজ চড়ে গেল, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? মেজাজের নিচে দাগ দেওয়া। অদল বদলের লাইন। অদল বদল তো তোমাদের সিলেবাস এবারে নাই, তাই তো? হ্যাঁ। নাই তো, এটা আসবে না। যাই হোক, এটা এমনি উত্তর হবে হিসাবের মেজাজ চড়ে গেল। কোশ্চেন কী ছিল? হিসাবের মেজাজ চড়ে গেল। কোশ্চেনটা কি? এটাই স্যার, হিসাবের মেজাজ চড়ে গেল, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? হ্যাঁ, কোনটাতে দাগ দেওয়া আছে? ও, কারক নির্ণয় করতে বলা আছে, তাহলে হবে হবে। বলো, কোনটাতে দাগ দেওয়া আছে? মেজাজে দাগ। মেজাজ, মেজাজে দাগ দেওয়া আছে। বলো, কি কারক হবে? সেটা কর্মকারক। না, কর্মকারক হবে না। মেজাজ চড়ে গেল, মেজাজটাই চড়ে যাচ্ছে, মেজাজ নিজে চড়ে যাচ্ছে, মেজাজ চড়ে যাওয়ার কাজ করছে। আমি বলেছিলাম, কর্ম হওয়া সত্ত্বেও যদি ও কর্তার মতো ব্যবহৃত হয় তাহলে ওটা কর্তৃকারক হয়। তাই মেজাজ চড়ে গেল, মেজাজটাই কর্তা, কর্তৃকারকের শূন্য বিভক্তি। জয়দীপ, তো 11 নম্বরটা বাদ দিয়েছেন। 11 আচ্ছা, বাদ গেছে, ওটাই বলো। দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে কোনটি? কোন পদে? দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে, হ্যাঁ। এটা উভয় পদে। কথা কেটে গেল। দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে কোন কোন পদের? এটা উভয় পদে। উভয় পদের, ঠিক আছে। তারপরে সৃজনী, আচ্ছা, আমার কাছে পুরো একুশে এডুকেশন নেই। নাই। স্নেহা, স্নেহা, স্নেহা আছে না? লেফট হয়ে গেছে, দেখতো কেউ? দেখতে পাচ্ছি তো আমি, আছে। স্যার আমার কাছে এবিটিএ বইটা নেই 20-21-এ। আচ্ছা, সোমদত্তা বলো।
হ্যাঁ স্যার। ফেলাইলা কনক বলয় দূরে, কনক বলয়ের নিচে আন্ডারলাইন করা। হ্যাঁ। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হলো কনক বলয়, বলো সমাস কি হবে? মধ্যপদলোপী কর্মধারায়। ব্যাস বাক্য বলো। কনক নির্মিত বলয়। কনক নির্মিত বলয়। কনক মানে কি? সোনা। সোনা। সোনা বা স্বর্ণ। কনক নির্মিত বলয়, নির্মিত কথাটা লোপ পাচ্ছে, তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে। রীতিশা, কোশ্চেন পড়ো। স্যার আমার কাছে টেস্ট পেপারটা নেই। টেস্ট পেপার নাই, ঘুরে বেড়াও তোমরা। সৌম্যদীপ, হ্যাঁ স্যার। বলো টেস্ট কোশ্চেন বলো। স্যার এখানে লেখা বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, হ্যাঁ। এটি কি ধরনের বাক্য? ও সূচক এটা বাক্য, এক মিনিট। বাক্য তোমাদের এবছরের জন্য সিলেবাসে নেই, ঠিক আছে? তো আসবে না, তাও কোশ্চেনটা যখন এসছে আমি উত্তর বলে দিই। কোশ্চেনটা আরেকবার পড়ো তো, লাইনটা কী ধরনের বাক্য? বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, বলো কী ধরনের বাক্য, পারবে? এটাকে নির্দেশক বাক্য বলা হয়। নির্দেশক বাক্যের মধ্যে হ্যাঁবাচক বাক্য, নির্দেশক বাক্যের মধ্যে দুটো ভাগ থাকে, একটা হ্যাঁবাচক একটা নাবাচক। তো নির্দেশক বাক্য হবে, আবার হ্যাঁবাচক বাক্য হবে। ছেড়ে দাও, তুমি আরেকটা বলো, পরেরটা বলো, এটা সিলেবাসের বাইরে। স্যার পরেরটাও বাক্য দেওয়া। ছেড়ে দাও, পরের বাক্য বলতে কী ধরনের বাক্য চাইছে? স্যার এখানে বলছে আমি মহারাজা নই, হ্যাঁ। আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলো, হ্যাঁ, এটি কোন শ্রেণীর বাক্য? বলতে হবে না, ছেড়ে দাও, যেহেতু মাধ্যমিকের কোশ্চেন ছিল। তারপরের প্রশ্ন বলো। জগদীশ বাবু সিঁড়ি ধরে নেমে যান, হ্যাঁ। বাক্যটির ভাববাচকের ওহো। হলো। এটা হচ্ছে ভাববাচক, মানে এটাও বাচ্চের মধ্যে পড়ে গেছে। ছেড়ে দাও, পরের কোশ্চেন কি আছে? নদী বিদ্রোহের কারণে সে বুঝতে পারছে না, এটি কোন বাক্য? বাচকের উদাহরণ? ও, সবই তো বাচ্চ আর বাক্য দিয়ে দিয়েছে। আসলে এগুলো মাধ্যমিকের কোশ্চেন ছিল, এই জন্যই। ছেড়ে দাও, পরের তোমাদের সিলেবাসে যেটা আছে সেটাই বলবে, হ্যাঁ, বাকিটা বাদ দিয়ে দাও। দেখো পরের কোশ্চেনকে দেখো, যেগুলো। পরের প্রশ্ন হলো 1 মার্কসের। হ্যাঁ বলো, 1 মার্কসের চলে যাও, বলো। বড় মানুষের কথা শুনে। বড় মানুষের, বড় না বুড়ো মানুষ হবে। বুড়ো মানুষের কথা বড় মানুষের কোন কথাটা শুনতে। লাইনটা আবার পড়ো, লাইনটাতে কোথাও শব্দতে গন্ডগোল হচ্ছে, বলো। বুড়ো মানুষের কথাটা শুনো। হ্যাঁ, শুনো হবে, হ্যাঁ ঠিক আছে। বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষের কোন কথাটা শুনো। বুড়ো মানুষের কোন কথা, বলো। বুড়ো মানুষ কে ছিল? কে নিজেকে বলছে বুড়ো মানুষ? বুড়ো মানুষের কথাটা শোনো, কোন গল্পের? পথের দাবি। পথের দাবি। হ্যাঁ, অন্যরা বলবে না। তাহলে বলো, বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষ কে আর কি বলেছিলেন তিনি, কাকে? পারবে না। ইন্দ্রনীল, বলো বুড়ো মানুষ কে? বুড়ো মানুষটা হচ্ছে নিমাইবাবু। টা বললে কেমন লাগে না? একটা সম্মানীয় ব্যক্তি, বয়স্ক লোক, মাঝবয়সী লোকে টা বলবো, বুড়ো মানুষ টা। বুড়ো মানুষ কে? বুড়ো মানুষ হলো বল, বা বুড়ো মানুষ হলেন কে? বুড়ো মানুষ হলেন নিমাইবাবু। নিমাইবাবু। এবার বলো, তার কোন কথা? বুড়ো মানুষ কি বলেছিলেন? বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু বলেছিলেন গিরিশ মহাপাত্রকে যে গাঁজা খেও না। গাঁজা খেও না এইভাবে ডিরেক্ট বলবো কেন? আমরা নিজের ভাষায় বলবো, পরোক্ষ উক্তিতে বলবো, প্রত্যক্ষ উক্তিতে এরকম না বলাই ভালো। গাঁজা খেতে বারণ করেছিল, গাঁজা খেতে নিষেধ করেছিল। কেন নিষেধ করেছিল? তার শরীরের অবস্থা দেখে, চেহারা দেখে, তাই না? বলেছিল না, ওই তো শরীর, কদিন বা বাঁচবে, হ্যাঁ, গাঁজা খেও না। তার মানে ব্যাপারটা এরকম বলবে, তার শরীরের সঙ্গীন বা করুণ অবস্থা দেখে, সঙ্গীন অবস্থা দেখে তাকে গাঁজা খেতে বারণ করেছিল বা নিষেধ করেছিল, ঘুরিয়ে বলবে। বোঝা গেল? হ্যাঁ, পরের জন, দীপা।
আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা একথা কাকে বলেছিলেন? কোথাকার লাইন আগে বলো তো, কোন গল্পের? আপনি কি ভগবানের চেয়েও বড়? কোন গল্পের? সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প। এবারে বলো বহুরূপী গল্পের। তাহলে প্রশ্নটা কি? বক্তা বক্তা একথা কাকে বলেছিলেন? কাকে বলেছিলেন বলো। বক্তা কে আর কাকে বলেছিল? তুমি দুটোই বলো। স্যার, বক্তা হলেন বিরাগী রূপে হরিদা। রাইট। তিনি একথা বলেছিলেন জগদীশ বাবুকে। জগদীশ বাবুকে উদ্দেশ্য করে বলেছিলেন বিরাগী 14 বেশধারী হরিদা, বহুরূপী হরিদা। ঠিক আছে, আর এটাই প্রশ্ন, শুধু কাকে বলেছিলেন? হ্যাঁ, কেন বলেছিল বলো তো? প্রশ্নের উত্তরটা তুমি দাও তো, কেন বলেছিল বিরাগী বেশধারী হরিদা? আর বিরাগী কেন বলেছিল? হ্যাঁ, যখন সিঁড়ির ওপরে দাঁড়িয়ে ছিল আর বিরাগী নিচে ছিল তখন বিরাগী বলেছিল। সিঁড়ি ধরে নিচে না নেমে এসে উপরে দাঁড়িয়ে থেকে যেন তিনি কত লক্ষ টাকার অহংকার, এই কথাটা বলেছিল বিরাগীর কথা মতো। কত লক্ষ টাকার সম্পত্তি? 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে, তখনই বলেছিল। উনি কি বড় ভগবানের চেয়ে বড়? অঙ্কিতা? হ্যাঁ স্যার। বলো। ভিডিওটা আমার কেনা হয়নি। নাই তোমার কাছে, কিনো না তোমরা, বইপত্র কেনার দরকার নেই। ঠিক আছে শ্রুতি, পরের কোশ্চেন। স্যার না, আজকে কিনে নেব। পাবে কিনা দেখো এখন। শ্রুতি? হ্যাঁ স্যার, বলছি। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? কোথাকার লাইন? ঠিক আছে, বলো বলো। আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্র গল্প থেকে গৃহীত প্রশ্নোক্ত উচিতাংশে তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিনটি হলো সেই দিন যেদিন তপনের ছোট মাসি এবং নতুন মেসোমশাই তপনের লেখা প্রথম গল্প প্রকাশিত সোনাতারা পত্রিকা তপনের লেখা প্রথম গল্প প্রকাশিত সোনাতারা পত্রিকাটি নিয়ে তপনদের বাড়িতে বেড়াতে এসেছিল। তাহলে যেদিন তপনের মাসি, ছোট মাসি আর লেখক মেশো, ছোট মেশো সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে বেড়াতে এসেছিল, সেই দিনটির কথা বলা হয়েছে। ঠিক আছে, সোমের কাছে টেস্ট পেপার নেই, তাই তো? সুদেশ না, বলো। বলো না, কোশ্চেন তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, 1 শেষ হলে 3 বলো। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? আচ্ছা 1 মিনিট, 3 নাম্বারের একের প্রশ্ন তো আরো আছে তো। একের প্রশ্ন আছে, ও কোথা থেকে ঘুরতে চলে গিয়েছিল মোবাইল রেখে দিয়ে। না 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 স্যার, 4x1 দেখাতে আমি দেখতে পাইনি। হ্যাঁ বলো কোশ্চেন। হ্যাঁ বলছি, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, বলো কোশ্চেন কি? ওরা কারা? ওরা কারা বলো। কারা লোহার হাতকড়ি নিয়ে এসেছিল? কোথায় এসেছিল? স্যার বলছি, আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লেখা আবার কি কথা? লেখা 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 রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আবার লেখা বলে। লেখা হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় এখানে লোহার হাতকড়ি নিয়ে এসেছিল। বাবা, লোহার হাতকড়ি নিয়ে কারা এসেছিল এইটা ভাবতে হচ্ছে। আমার অত গুছিয়ে বলার দরকার নেই, শুধু উত্তরটা বলো। লোহার হাতকড়ি নিয়ে কারা এসেছিল? আফ্রিকার বুকে লোহার হাতকড়ি নিয়ে কারা এসেছিল? ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকরা। ইউরোপীয় সাম্রাজ্যবাদী, হ্যাঁ, ইউরোপীয় সাম্রাজ্যবাদী, ক্ষমতালোভী, সুযোগ সন্ধানী, স্বার্থপর সেই সমস্ত ব্যক্তি, ইউরোপীয় সাম্রাজ্যবাদী মানুষগুলো এসেছিল লোহার হাতকড়ি নিয়ে। তো বলতে হচ্ছে এত, সে তো সময় ভাবারই সময় কী করে? টেস্ট পেপার থেকে আগের দিন তো দেখে রাখতে বলেছিলাম। দেখা মানে ওইভাবে দেখে নিলাম, ওইভাবে দেখা বলিনি, বুঝে প্রিপেয়ার হওয়া। সন্দীপন?
হি রে বাবা, চুপ করে থাকি কেন আমি তো বুঝতে পারি না। সন্দীপন, স্যার আমি তো বলো, কোশ্চেন পড়ো। সরি স্যার, মোবাইলটা না আমি মিউট ওটা অন করতে গিয়েছিলাম কিন্তু হয়নি। আছাড় মেরে দে। হাই হ্যাঁ বল। হাই বিধি বাম মম প্রতি, বক্তার মন্তব্যের কারণ কি? হায় বিধিবাম মম প্রতি, বক্তাকে আগে বলো, বক্তাকে। বক্তা লঙ্কাপতি রাবণ। লঙ্কাধিপতি রাবণ, ধিটা যোগ করে দিবি। লঙ্কার অধিপতি, তাই লঙ্কাধিপতি, ধি ধয়সে ধি। লঙ্কাধিপতি রাজা রাবণ। আচ্ছা, তিনি কেন এমন বলেছিলেন বলো? বিধি বাম, বিধি বিরূপ তার প্রতি কেন বলেছিল? রামচন্দ্র শিলা জলে ভাসিয়ে, অত ডিটেলে বলা যাবে না, 1 নম্বরের জন্য অত সবিস্তারে লেখা যাবে না, শব্দ পাবে না, সংক্ষেপে। যেহেতু শিলা জলে হ্যাঁ, শিলা জলে ভেসেছিল, আর আর রামচন্দ্র মরে আবার বেঁচে উঠেছিল। হ্যাঁ, তাই তার প্রতি তার মনে হয়েছিল কি, যে তার প্রতি বিধাতা বিরূপ, বিরূপ। ঠিক আছে, বলো সন্দীপন বলুন। জয়জিৎ, কি রে বলার সাথে সাথে বলে না কেন রে? জয়জিৎ কি নেই নাকি রে? হ্যাঁ স্যার আছি। তো বলো। কোশ্চেনটা পড়ো। টেস্ট পেপার আছে? তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কোশ্চেন কি? হ্যাঁ, কি নিয়ে লেখকদের প্রথম লেখা? হ্যাঁ, কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি, কি নিয়ে বলো? কি নিয়ে? না, অন্য কেউ বলবে না। কি নিয়ে? এর কি মাইকে ডিস্টার্ব হচ্ছে না কি পারছে না, বুঝতেই পারছি না। কে জয়জিৎ, মাইক বন্ধ কেন? একটু দাঁড়ান। কি একটু দাঁড়াবো কেন? একটু দাঁড়ানোর জন্য কি আমি ওইভাবে পড়িয়েছিলাম? বাঁশের কলম নিয়ে লেখকদের প্রথম লেখালেখি। হ্যাঁ, বাঁশের কলম না, বাটাম। ওই বাটামটা দিতে হবে তোর মাথায়। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি বাঁশের কলম, ওইটাই একটাই। না না, বাঁশের কলম, মাটির দোয়াত, কলাপাতা, ঘরের তৈরি কালি ইত্যাদি দিয়ে লেখকদের প্রথম লেখালেখি শুরু হয়। বই দেখে দেখে বলছিস? স্যার না, বই তো খোলাইনি, বইয়ের আলাদা হিসেবে খোলা। তো তুই এত সময় নিচ্ছিস কেন? মনে করতে পারছিলাম না। মনটাকে কোথায় রেখে দিয়ে আসছো? আমি যখন আগের দিনকার লিখলাম যে টেস্ট পেপারটাকে গোটা 5টা পৃষ্ঠা 5টা স্কুল ভালো করে দেখে রাখো, তখন কি ঘুমাচ্ছিলে? মানে এতদিন ধরে আমি একা পড়িয়ে গেছি, তোমরা চুপ করে দেখেছো, আর এখন যখন পড়া ধরার সময় এসছে তখন আর কথা শোনার দরকার নেই। তাহলে 4টে আরেকবার বলো, কি কি লেখকরা প্রথম লেখালেখি করেছিলেন? 4টে জিনিস কি কি বলো তাড়াতাড়ি। বাঁশের কঞ্চির কলম। বাঁশের কলম বলবি না, বাঁশের কলম মানে মোটা কলম বইতে পারবি না, লেখা তো দূরের কথা। বাঁশের কঞ্চির কলম, আর মাটির দোয়াত, কলাপাতা। হ্যাঁ, কলাপাতা, ঘরে তৈরি কালি। ঠিক আছে, এই নিয়ে লেখকেরা প্রথম লেখালেখি শুরু করেছিলেন। অনিশ, অনিশ কি রে, আছে কি নেই বলতো? নাই স্যার, চলে গেল এক্ষুনি। ও বেয়াড়াগুলো বসে থাকে, গার্জেনও কিচ্ছু বলে না।
মিনাজ স্যার আমার কাছে এবিডি টেস্ট পেপার নেই। টেস্ট পেপার নাই, ঠিক আছে ঘুরে বেড়াও। স্নেহা আরে রেসপন্স করো রে, নাই। হামিশা এতে রচনা উৎকট হয়, রচনা উৎকট হচ্ছে। এটা পারবে না, এটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে সিলেবাসের বাইরে, ছেড়ে দাও, এটা আমি আলোচনা করব না। পরেরটা বলো। স্যার মাঝখানে একটা বাদ গিয়েছে। মাঝখানে একটা বাদ গেছে, কি দেখতে পাবো না নাকি তোমরা? বাদ যাচ্ছে কেন কোশ্চেন? কোনটা বাদ যাচ্ছে বলো? লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কথাটি কে বলেছিলেন? হ্যাঁ, লাঠি তোমার দিন ফুরাই আছে, কথাটি কে বলেছিলেন? বলো, কে বলেছিলেন? লাঠি তোমার দিন ফুরাই আছে, কথাটি কে বলেছিলেন? টিচারদের হাত থেকে লাঠি চলে গেছে, লাঠির দিন শেষ হয়ে গেছে, তাই তোমাদের এই অবস্থা। বলো, কে বলেছিলেন? স্যার বলবো? স্যার বলবো? যার প্রশ্ন সে কেন বলতে পারছে না? ইয়ার কি মারার জন্য তো এখানে গ্রুপে আমি জয়েন করতে বলিনি ক্লাসে। পারবো না, পড়ছি না, আমি আবার জয়েন করবো না, জয়েনই করবো না, ক্লাসই করবো না, দরকার নেই, হয়ে গেল। অত আমার চিৎকার করা, রাগ দেখানোর দরকার নেই, আর আমাকে অত তোমাদের পাত্তা দেওয়ার দরকার নেই। পড়বো না, জয়েন করবো না, ব্যাস শেষ, কাজ শেষ। স্নেহা তো আমি দেখতে পাচ্ছি এই তো বসে আছে চুপ করে। স্নেহা কেন কথা বলছো না কেন? স্নেহা স্যার আমি একবার বলেছিলাম তো যে আমার বই নেই, এটা অন্য একজন স্নেহা। তাই? ও কোন স্নেহা? দুজন স্নেহা, দুজন স্নেহা আছো না? হ্যাঁ স্যার। তো দুজনেরই বই নেই? ত্রয়ী বলো, ওই কোশ্চেন অ্যান্সারটা দাও। স্যার স্যার কোনটা? ওই যে লাঠি তোমার, লাঠি তোমার দিন ফুরাই আছে, হ্যাঁ এই কথাটি বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন। কোন উপন্যাসে এরকম লাইন ছিল? কোন উপন্যাসের উক্তি ছিল বঙ্কিমচন্দ্রের? স্যার মানে গল্পটার নাম, মানে আমাদের না, আমাদের না, যেটা আছে। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন লাঠি তোমার দিন ফুরাই আছে? এই করোনা পরিস্থিতি ঘরের ভেতরে বন্ধ করে দিয়ে ব্রেনটাকেও একটা জায়গায় ব্লক করে দিয়েছে, ঘষা মাজা শুরু হচ্ছে না। মানে এত ডিটেলে চ্যাপ্টার পড়ানোর পরে, হোমওয়ার্ক দেওয়ার পরে, তারপরে যদি এরকম পরিস্থিতি হয়। জুনাইনা বলো, কোন উপন্যাসের লাইন? উত্তরটা হ্যাঁ স্যার উপন্যাসটার নামটা ঠিক মনে পড়ছে না। কার মনে আছে? স্যার দেবী চৌধুরী। স্যার দেবী চৌধুরী। দেবী চৌধুরানী। আরে লাইনের বাইরে গিয়ে কিছু পড়াশোনা করতে হয়, জানতে হয়। এটার উপরে একটা বড় উত্তর লেখানো আছে। জুনাইনা পরের কোশ্চেন বলো, পড়ে বলো, দেখে দেখে বলো পরের প্রশ্ন কি আছে। স্যার ব্যাকরণ থেকে আছে, বলো। তির্যক বিভক্তি কাকে বলে? তির্যক বিভক্তি কাকে বলে? বলো, উত্তর দাও। স্যার যে বিভক্তি একাধিক কারকে, মানে একাধিক জায়গায় কারকে একাধিক কারকে বিভিন্নভাবে ব্যবহৃত হয়, তাকেই তির্যক বিভক্তি বলে। যেমন হচ্ছে আমরা দেবতাতে অর্পণ করলাম, এখানে হচ্ছে দেবতাতে, এখানে তে বিভক্তি হচ্ছে করণ কারকে ব্যবহার করা হয়েছে। আবার সেটাই যদি আমরা না, তির্যক বিভক্তির উদাহরণ এ বিভক্তি লিখবে, এ বিভক্তি।
আর যে বিভক্তি সকল কারকে ব্যবহার করা হয়, সমস্ত কারকে ব্যবহার করা হয় তাকে তৃতীয় বিভক্তি বলা হয়। শুধু একাধিক লিখবে না, সমস্ত কারকে ব্যবহার করা হয়, যেটা এ বিভক্তি যায়, এ বিভক্তিটাই তৃতীয় বিভক্তির উদাহরণ লিখবে। স্যার আমার বইয়ে আলাদা বই বই ফেলে দাও, বই ফেলে দাও বই। আমি যখন বুঝিয়েছি, প্র্যাকটিস করিয়েছি, লিখিয়েছি, ওইটা উদাহরণও দিয়ে দিয়েছিলাম জেরক্সে। উদাহরণ দিয়েছিলাম কি না? হ্যাঁ স্যার। এ বিভক্তি দিয়ে প্রত্যেকটা কারকের উদাহরণ ছিল, ওটাই লিখবে, এ বিভক্তি লিখবে। এ বই বলবে, ওই বই বলবে, তারপরে পরীক্ষার সময় দেখবে কেটে দেবে। শ্রেষ্ঠা, পরের প্রশ্ন বলো। স্যার আমার কাছে 2021 এন্ট্রিটা নেই। ঠিক আছে, পুজো আসছে, ড্রেস কেনো, ঠিক আছে, অনেক ড্রেস কেনো, অনেক জিনিসপত্র কেনো, সাজগোজের জিনিস কেনো, হ্যাঁ, বইপত্র কেনার দরকার নেই, খোঁজখবর নেওয়ার দরকার নেই। স্নিগ্ধা। হ্যাঁ স্যার, আমার কাছে না এবিডিএ টেস্ট পেপার 2017 to 18 আছে। আমি দোকানে গিয়েছিলাম, মানে পাইনি। তো দোকানে এখন পাবে না তো, এখনও দোকানে কেন রাখবে? দোকানে যে সময় বেরিয়েছিল সেই সময় কিনতে হতো, এতদিন পরে। নাই, তোমার কাছে টেস্ট পেপার নাই, ভালো কথা, টেস্ট পেপার নাই। তাহলে অন্যের কাছ থেকে ফটো তুলে তোমার হোয়াটসঅ্যাপে নাও, সেখান থেকে সলভ করো। কোথাও তো রাস্তা বের করতে হবে। টেস্ট পেপার পাওয়া যাচ্ছে না বলে, নাই বললে, আমাকে বলে দিলে তো আমি তো এর সমাধান করতে পারবো না। টেস্ট পেপার নাই, বন্ধুদের কাছে আছে যে বাবা স্যার 5টা পেজ দিয়েছে রিভিশনের জন্য, 5টা পেজের ফটো তুলে আমাকে পাঠাতো। পড়াশোনা করতে চাইলে মাটি খুঁড়ে করা যায়, রাস্তা তো বই বের করাই যায়, তার থেকে সহজ রাস্তা এটা। আমার কাছে নাই, আমি বলে দেবো স্যারকে, হয়ে গেল। এবার স্যার ছাপাবে, আমাকে বলবেই কেন? টেস্ট পেপার নাই, মোবাইল আছে তো, এখন তো মোবাইল আছে, ফটো আছে, 5টা পেজের ফটো তুলে পাঠাতে কার কতটুকু সময় লাগবে? দেখে নিতে কতটুকু সময় লাগবে? এই কোশ্চেন, এই ইত্যাদি ইত্যাদি। দরকার হলে জেরক্স করতে হবে, তার জন্য তো পড়াশোনা আটকে থাকতে পারে না। আর কেউ বাকি থাকলো, বাদ গেল কেউ? ক্লাস কম হচ্ছে, বকা দিয়ে আমার সময় নষ্ট হচ্ছে বেশি। আমি যতজনকে জিজ্ঞেস করলাম তার বাইরে কেউ আছো যাকে জিজ্ঞেস করা হয়নি এখনো? আবার ঘুরে যাচ্ছি। রাহুল, পরের প্রশ্ন বলো। সম্বন্ধ পদ আমাকে ধরা হয়নি। কি নাম? স্যার কোয়েল প্রামাণিক। কোয়েল তো আমি নামই লিখিনি, তুমি তার মানে পয়েন্ট পরে জয়েন করেছো। কত নম্বরে আছো? স্যার 50। বলো কোশ্চেন, পড়ো পরেরটা। সম্বন্ধ পদ কারক নয় কেন? সম্বন্ধ পদ কারক নয় কেন? হ্যাঁ, উত্তর বলো। ঠিক আছে, বলো। সম্বন্ধ পদ কারক নয় কারণ ক্রিয়াপদের সাথে এর বিশেষ্য বা সর্বনাম পদে সরাসরি সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদ কারক নয়। সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদে যেহেতু সরাসরি কোনো সম্বন্ধ বা সম্পর্ক থাকে না, তাই এটা কারক নয়। কারণ কারক হলো ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের বা নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। ঠিক আছে, সম্পর্ক থাকে না তাই কারক নয়। ভেরি গুড রাহুল। আবার পরের প্রশ্ন। অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও। অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও, বলো। উপকূল কুলের সমীপে। উপকূল, তাই তো? হ্যাঁ। কুলের সমীপে। হ্যাঁ, সমীপে, ঠিক আছে। স্নেকদার কাছে নাই টেস্ট পেপার। আয়ুষ বলো। নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও, বলো। আগে বলো তো নিরপেক্ষ কর্তা কাকে বলে বা কোনটাকে নিরপেক্ষ কর্তা বলা হয়? অসমাপিকা ক্রিয়ার কর্তাকে। অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়। ভেরি গুড, এবারে উত্তর দাও। সূর্য এলে আমরা বেড়াতে যাব, মানে সূর্য উঠলে আমরা বেড়াতে যাব। সূর্য উঠলে আমরা বেড়াতে যাব, এই বাক্যটাতে মূল যে ক্রিয়া, মেন ভার্ব, সমাপিকা ক্রিয়া, সেটা হচ্ছে যাব, বেড়াতে যাব বা যাব। তো এটা মূল, কিন্তু একটা মাঝখানে অসমাপিকা ক্রিয়া আছে। কোনটা? উঠলে। এই উঠলের যে কর্তা, উঠলেটা যেহেতু অসমাপিকা ক্রিয়া, উঠলে এটা যেহেতু বাক্যের অর্থ বা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করছে না, তাই এটা অসমাপিকা ক্রিয়া, অসম্পূর্ণ রাখছে। এই উঠলের কর্তা কোনটা? কোনটা? সূর্য। সূর্য।
তাহলে প্রত্যেককে বলছি এরকম ধরনের উদাহরণ দেওয়ার পরে শুধু উদাহরণ দিয়ে ছেড়ে দিলে হবে না, তোমাকে আন্ডারলাইন করে দিতে হবে, সূর্যের নিচে দাগ দিতে হবে, দিয়ে ওই বাক্যের শেষে ব্র্যাকেটে লিখে দেবে সূর্য, আবার নিচে লিখে দেবে সূর্য, দিয়ে ড্যাশ দিয়ে পাশে লিখবে নিরপেক্ষ কর্তা, এরকমভাবে ইন্ডিকেট করবে, দাগ দেবে, বাক্যের শেষে ব্র্যাকেটে রাখবে, আবার নিচে লিখবে নিরপেক্ষ কর্তা। মনে থাকবে 3টে পদ্ধতিকে অ্যাপ্লাই করবে, দাগ দেবে, ব্র্যাকেটে রাখবে ক্রিয়াটা, আবার নিচে লিখবে। মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই 3টে পদ্ধতি অ্যাপ্লাই করবেই। একটা পদ্ধতি বাদ চলে গেলে দুটো থাকলো, দুটো বাদ দিয়ে গেলে একটা থাকলো, কিন্তু কোনো কিছুই যদি না করো, শুধু বাক্যটা দিয়ে আসো, তাহলে কেটে দেবে, ইন্ডিকেট না করলে কেটেই দেবে। 3টে পদ্ধতি লিখে দিয়ে আসো। তারপর সায়নদীপ। নিম্নলিখিত শব্দটির কারক ও বিভক্তি নির্ণয়। কারক বিভক্তি নির্ণয় করতে হবে। বলো কোন শব্দ? আগে বাক্য পড়ো। পৃথিবীর নিচে দাগ দেওয়া। পৃথিবী হয়তো বেঁচে আছে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবীর নিচে দাগ দেওয়া। হ্যাঁ বলো। কর্তৃকারকের শূন্য বিভক্তি। পৃথিবী হলো কর্তৃকারক। হ্যাঁ, পৃথিবী বেঁচে আছে, বেঁচে থাকার কাজ পৃথিবী করছে, হয়তো বেঁচে আছে, যে বেঁচে আছে সেই কর্তা, কর্তৃকারক। এটা কর্মকর্তৃবাচ্যের কর্তা, কর্ম হওয়া সত্ত্বেও এখানে কর্তার মতো অর্থ প্রকাশ করেছে। ঠিক আছে। রিতেশ বলো। বহুরূপী শব্দের ব্যাসবাক্যের সহ সমাসের। বহুরূপী ব্যাসবাক্য, তার সমাস নির্ণয় করবে। ব্যাসবাক্য বলো। বহুরূপ ধারণ করে যে। বহুরূপ ধারণ করে যে। কি সমাস? উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ। ব্যাসবাক্যের শেষে যে আছে, তার আগে ক্রিয়াপদ আছে, উপপদ তৎপুরুষ। ঠিক আছে। রূপসা। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, বললাম যে বহুরূপীটাকে কি এমন ভাবে লেখা যায় যে বহুরূপ যার। বহুরূপ যার। হ্যাঁ, লেখা যেতেই পারে, তবে সাধারণত বইগুলোতে বহুরূপ ধরে যে বা ধারণ করেন যিনি, এই টাইপের দেওয়া আছে। বহুরূপ যার হলে সাধারণ বহুব্রীহি হবে, যার আছে, কিন্তু বহু রূপ ধরে যে উপপদ তৎপুরুষ করবে। রূপসা। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, জটিল বাক্যে পরিবর্তন করে। কি বাক্যে পরিবর্তন করো? বাক্য দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, না এটা করতে হবে না, কারণ এটা হচ্ছে এখন এবারের সিলেবাসে নেই। পরের প্রশ্ন বলো। নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত। বাচ্চাও নেই, তারপরটা বলো। তো তারপর 3 নম্বরে বলো। ছেলে দুটো সবাই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়? না, এটাও সিলেবাসে নেই, অদল বদলের। পরেরটা বলো। সে ভয়ানক দুর্লভ জিনিস। কোন জিনিসের কথা বলা হয়েছে? সে ভয়ানক দুর্লভ জিনিস। বলো কোন জিনিসটার কথা বলা হয়েছে ভয়ানক দুর্লভ? এখানে উল্লেখিত জিনিসটি হলো হিমালয় থেকে আসা সন্ন্যাসীর পায়ের ধুলো। ভেরি গুড। হিমালয় থেকে আগত জগদীশবাবুর বাড়িতে, আগত সন্ন্যাসীর পায়ের ধুলো দুর্লভ জিনিস। তাহলে কোন গল্পের লাইন? বহুরূপী। হ্যাঁ, পরের পার্ট কি আছে পড়ো। তারপর আছে হলো তা দুর্লভ কেন? সন্ন্যাসী হিমালয়ে যেহেতু গুহায় বাস করত, এবং তিনি 1000 বছরেরও বেশি বয়সী বেঁচে আছেন। তারপর হলো আর হলো সারা বছরে তিনি একটি মাত্র হরিতকি গান। হ্যাঁ, তাই এই সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া খুব কঠিন, কারণ তিনি ওই যে কি যেন ছিল না, তিনি উঁচু দরের সন্ন্যাসী, এরকম একটা কথা ছিল কি? এটা বলতেই হবে। মানে সন্ন্যাসী যেহেতু উঁচু দরের, তার বয়স, তার বছরে একটা হরিতকি খেয়ে থাকা, হিমালয়ের গুহা থেকে আসা, এই সমস্ত কিছুর ভেতর দিয়ে তিনি নিজেকে উঁচু দরের বলে জায়গাতে রেখেছেন, বা সেই কারণেই তার পায়ের ধুলো দুর্লভ জিনিস। আসলে তার পায়ের ধুলো যাতে সচরাচর সাধারণত কেউ না পেতে পারে, তার জন্য তিনি ইচ্ছে করেই করেছেন। কেন? তাহলে কী হবে? তার যে মানে উচ্চ পর্যায়ের যে অবস্থান, মানে তার যে গ্র্যাভিটিটা, সেটা সে বজায় রাখতে পারবে। বুঝতে পারছো কি বললাম? মানে আমরা বলি না, পাতি বাংলায় বলি না, পাতি কথাতে বলি যে ওয়েট,
তার যে ওয়েটটা, সেই ওয়েটটাকেও সে ধরে রাখতে চেয়েছে। ওয়েট মানে কি? ওজন। ওজন মানে এখানে কি? তার যে গাম্ভীর্য, তার যে ব্যক্তিত্ব, সেটাকে ধরে রাখতে চেয়েছে। ওই জন্যই সচরাচর কেউ পায়ের দোলে পায় না। আর উঁচু দরের আর ওই কথাগুলো লিখে দেবে, এমনি ঠিকই আছে। অভিষেক, পরের প্রশ্ন। কোথায় হারিয়ে গেল রে? এসো যুগান্তরের কবি, যুগান্তরের কবিকে কেন আহ্বান করা হয়েছে? হ্যাঁ, এসো যুগান্তের কবি। যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে বলো? নিজেদের তথাকথিত সভ্য বলে পরিচয় দেওয়া ইউরোপীয়রা যখন আফ্রিকায় উপনিবেশ গড়ে তুলে আফ্রিকাকে সভ্য করার নামে আফ্রিকাকে ক্রমাগত অত্যাচার চালাতে থাকে এবং আফ্রিকার বুকের মাটিকে আফ্রিকার মানুষের ঘাম রক্ত দিয়ে পঙ্কি করে দেয়, তখন সেই অত্যাচারের শেষ সীমানায় এসে যুগান্তরের কালকবিকে আহ্বান করা হয়েছে এই ধ্বংসলীলা এবং এই সভ্যের মুখধারী বর্বর লোভীদের শাস্তি দিতে। শাস্তি দিতে, শান্তির বাণী প্রচার করতে। শাস্তি দিতে কি আহ্বান জানানো হয়েছে? কবিরা কি শাস্তি দিতে পারবে? যুগান্তের কবি এসে শাস্তি দেবে? হ্যাঁ, শাস্তি দেবে না ক্ষমার বাণী শোনাবে? এবং যুগান্তরের কবিকে আহ্বান করা হয়েছে তিনি যেন আফ্রিকার এই অশান্ত পরিস্থিতিতে নেমে এসে শান্তির বাণী প্রচার করেন। হ্যাঁ, শান্তির বাণী, পুণ্যবাণী। এসো যুগান্তের কবি, তারপরে কি বলেছে? দাঁড়া ওই কবিতাতে লাইন কি ছিল? মানহারা মানবীর দ্বারে। তাহলে যুগান্তের কবিকে আহ্বান জানানো হয়েছে মানহারা মানবী আফ্রিকার দ্বারে দাঁড়িয়ে কি করবে বলো? ক্ষমা করো। তো ক্ষমা করার কথা বলবে, ক্ষমার বাণী শোনাবে। ওই যারা অত্যাচার করেছে সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের শাস্তি দেবে, এটা তো বলতে পারি না আমরা। ক্ষমার বাণী শোনাবে, শেষ পুণ্যবাণীটা শোনাবে। এইভাবেই তো পরিবর্তনটা আনতে চায়। অন্তর থেকে জাগুক, যারা অত্যাচার করেছে, যারা শোষণ করেছে, তাদের অন্তর থেকে জাগুক চেতনাটা, সেই বাণীটাই শোনাবে তারা। ঋতব্রত, টেস্ট পেপার আছে? বলো বলো, পরের প্রশ্ন বলো। জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে? হ্যাঁ, সে বলতে কাকে বোঝানো হয়েছে বলো? সে বলতে কথক পাবলো নেরুদাকে বোঝানো হয়েছে। সে জানতো না আমি আর কখনো, সে বলতে কথক পাবলো নেরুদা। কথককে বোঝানো হয়েছে নাকি? সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, আমি মানে তো কথক। তাহলে আমি কথক বলছি আমি আর কখনো ফিরে আসবো না, সে জানতো না, তাহলে সে কে? সে হচ্ছে সেই মেয়েটি। হ্যাঁ, কথকের প্রিয়তমা, অপেক্ষারত সেই নারী, সেই মেয়েটি, অপেক্ষারত সেই অসুখী মেয়েটি কথকের জন্য অপেক্ষা করে রয়েছে, সেই মেয়েটি, অসুখী সেই মেয়েটি। পরের পার্ট কি বললে? প্রশ্ন বলো। আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ? হ্যাঁ, আমি আর কখনো ফিরে আসবো না, এই কথা বলার কারণ কি? কেন বলেছিল বলো? সেটা বুঝতে পারিনি কি লিখবো। এখন এতদিন পরে এসে বুঝতে পারোনি কি লিখবো। যখন কোশ্চেনগুলো দেওয়া ছিল, হোমওয়ার্কগুলো দেওয়া ছিল, তখন নিশ্চয়ই তৈরি করা হয়নি, তাই তো? তৈরিও করেছো, তাহলে দেখার সময় হয়নি যে একটু দেখে রাখি, পড়ে রাখি, বলার সময় এলে আমি বলতে পারবো গুছিয়ে সাজিয়ে। কে বলতে পারবে এই প্রশ্নের উত্তরটা? স্যার বলবো? বলো না, মিষ্টি বলবে, বলো।
স্যার এখানে পাবলো নেরুদার অশোকে একজন কবিতায় প্রশ্নোদ্ধৃত অংশে কবিতার প্রিয়তমার কথা বলেছেন এবং কারণ কবি এখানে যুদ্ধক্ষেত্র থেকে তার না ফেরার কথাই বলেছেন। পরাধীনতা থেকে মুক্তির জন্য নিজেকে নিয়োজিত করেছে যে মানুষ স্বাধীনতা কিংবা শোষণ মুক্তিই তার লক্ষ্য। এই লড়াইয়ের পথ কখনোই মসৃণ নয়। বিরুদ্ধ শক্তির প্রবল বাধা এবং প্রত্যাঘাতের মিত্রকেই সেখানে স্বাভাবিক বলে গ্রহণ করতে হয়। এই কারণে কবি ফিরে না আসার কথা বলেছেন এখানে। খাতা দেখে দেখে না দেখে? না স্যার, না দেখে বললাম, আর নিজে বানিয়ে বলেছি। এত সুন্দর করে ভাষা দিয়ে বলছো তাই আমার কেমন একটা মনে হলো। এত সুন্দর ভাষা দিয়ে, ভালো, খুব ভালো, ভাষাগুলো খুব সুন্দর। এরকম ভাষাগুলো যদি পরীক্ষায় লেখা যায় খুব ভালো হবে। আমরা অনিশ্চয়তা নিয়ে আগে আলোচনা করব যে যুদ্ধক্ষেত্রে তো অনিশ্চয়তা, কে জয়লাভ করবে কে পরাজিত হবে বলা মুশকিল, আর কে বেঁচে ফিরে আসবে আর কে মারা যাবে সেটাও বলা মুশকিল। ফিরে আসতেও পারে, নাও আসতে পারে। তো এই অনিশ্চয়তা নিয়ে কথা বললেই পরিষ্কার হয়ে যাবে। দেশ রক্ষার তাগিদেই তো যাচ্ছে কথক, দেশকে স্বাধীন করার লক্ষ্যে যাচ্ছে, বিদেশি শত্রু বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যাচ্ছে যুদ্ধক্ষেত্রে। তাহলে এই যুদ্ধক্ষেত্রে স্বাভাবিকভাবে অনিশ্চয়তার মাঝে দাঁড়িয়ে ফিরে আসার সম্ভাবনা কম, থাকতেও পারে নাও থাকতে পারে। তাই কথকের মনে হয়েছে যে তিনি ফিরে নাও আসতে পারেন। তো অনিশ্চয়তাটাকে নিয়েই ভাবো, ওটাকে নিয়ে লেখো। ঠিক আছে, ভালো বলা। এবারে মিষ্টির পরের প্রশ্ন পড়ো তো। হ্যাঁ স্যার, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। না, এটা সিলেবাসের বাইরে, অদল বদল থেকে। পরেরটা বলো, এটা বাদ দাও। তারপর তাহার এগুলো 5 মার্কসের। 5 মার্কসেরগুলো এখন দরকার নেই, এখন আমরা 1 আর 3 নিয়ে আলোচনা করছি। পরের এবিটি এর টেস্ট পেপারের পরের যে স্কুলটা আছে ওটা কত পেজ আছে বলো? লাস্টে বাদ গেছে, লাস্টে 3 নম্বরে আছে, 13 নম্বর। 13 নম্বরে মিষ্টি বলো তো কি আছে, পড়ো। কি আছে পড়ো। হ্যাঁ স্যার, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যাবে? তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং কোথাকার লাইন বলো আগে। স্যার এটা বহুরূপের গল্পে। বহুরূপী গল্পের লাইন, হ্যাঁ। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তা কে বলছিল ঢং নষ্ট হয়ে যায়? এখানে হচ্ছে হরিদা বলেছিল। বহুরূপী হরিদা, হরিদা বলেছিল। এবার কোশ্চেন কি পড়ো। ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে? বলো, ঢং বলতে কি বোঝানো হয়েছে? ঢং 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 কি বোঝানো হয়েছে ঢং বলতে? কে পারবে? ঢং বলতে কি বোঝানো হয়েছে? দেখে না, পড়ে না। অভিনয় আমরা অনেক সময় বলি না ঢং করো, হ্যাঁ, অত ঢং দেখানো ভালো না। অভিনয়, নাটকীয়তা। উনি যে অভিনয়টা করছিলেন সেই অভিনয় নষ্ট হয়ে যেত তো। জয়দীপ, তাতে যে আমার ঢং নষ্ট হয়, ঢং বলতে কি বোঝানো হয়েছে? হয়ে গেল অভিনয়। তো পরের পার্টটা কি আছে প্রশ্ন পড়ো। স্যার এটা পরের অ্যানসারটা বলবো? বলো দেখি, পরে কোশ্চেন পড়ো আগে। ওই যে ওটা ঢং বলতে কি বোঝানো হয়েছে এবং কি ঢং নষ্ট হয়ে যাবে। কি ঢং নষ্ট হয়ে যাবে? কি ঢং নষ্ট হয়ে যাবে না কিভাবে ঢং নষ্ট হয়ে যাবে? স্যার ও হ্যাঁ, কিসে ঢং নষ্ট হয়ে যাবে? কিসে, কি কারণে, কিভাবে, কি হলে বলো। হরিদা জগদীশবাবুর বাড়িতে যখন গিয়েছিলেন বিরাগের বেশ ধরে অর্থ উপার্জনের জন্য, কিন্তু তখন ধীরে ধীরে তিনি সেই সন্ন্যাসীর চরিত্রে নিজেকে মিশিয়ে নেন। ফলে চাহিদা এবং লোভহীনের কথাই তিনি শুধু বলেন না, প্রণামীর টাকা উদাসীনভাবে ফেলে রেখে তিনি তার আচরণেও তার প্রমাণ রাখেন। হরিদা বলেন যে বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করলে তার নাকি ঢং নষ্ট হয়ে যায়। কেন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করলে ঢং নষ্ট হয়ে যায় কেন?
এ তো কিছু কথা আমি শুনতে পারলাম, লিখে মুখস্থ করার কথা। তো যুক্তি দাও নিজের মতো করে। বিরাগী সন্ন্যাসী সেজে যদি টাকা স্পর্শ করে তাহলে ঢং কেন নষ্ট হয়ে যাবে? স্যার কারণ এখানে তিনি হচ্ছে বিরাগী চরিত্রে নিজেকে একাত্ম করে রেখেছিলেন। বিরাগী চরিত্রে নিজেকে একাত্ম করে রেখেছিলেন, তাহলে বিরাগী চরিত্রটা কি ডিমান্ড করে, কি দাবি করে? সমস্ত মোহ থেকে মুক্তিটা তো দাবি করে, লোভ থেকে, মোহ থেকে, বাসনা থেকে, এটা তো দাবি করে। নির্লোভ মানসিকতা কি দাবি করে না? হ্যাঁ স্যার। পুলিশ যে যখন দয়ালবাবুর লিচু বাগানে ঢুকেছিল তখন কত টাকা কত ঘুষ নিয়েছিল? তাহলে 8 আনা কেন ঘুষ নিয়েছিল? তাহলে ওই পুলিশের ওর চরিত্রটা তো ওখানে দাবি করছে, ডিমান্ড করছে ফুটিয়ে তোলার জন্য। যে চরিত্রটাকে যেভাবে ফুটিয়ে তুলতে হবে সেই চরিত্রটা দাবি করছে যে আমাকে এই চরিত্রের জন্য এই জায়গাটাকে তুলে ধরো, এইভাবে আমার সঙ্গে একাত্ম হও। তা একাত্ম হওয়ার কথা বলে যাচ্ছ, তো একাত্মটা হবে কি করে? তাহলে নির্লোভ মানসিকতা থাকতে হবে। বিরাগী সন্ন্যাসী মানে কোনো কিছুর প্রতি মোহ, টান, বাসনা থাকবেই না। অর্থের প্রতি, সম্পদের প্রতি তো নয়। আর এইভাবেই চরিত্রটা ফুটে উঠতে পারে, এইভাবে চরিত্রটা জীবন্ত হয়ে উঠতে পারে। ওটা বলবে আগে, শুধু চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার জন্য। তো চরিত্রটা কি ডিমান্ড করছে, দাবি করছে, সেটা না বলতে পারলে মিশে যাওয়ার জন্য তো এক্সামিনার তো বুঝতেই পারলো না। তুমি বোঝাতে পারছো তোমার ভেতর থেকে, কিন্তু এক্সামিনার ভাষা দিয়ে বুঝতে পারছে না। আমি কি বললাম বুঝতে পারলে এতক্ষণে? হ্যাঁ স্যার। চরিত্রটা কি দাবি করছে ফুটিয়ে তোলার জন্য সেটা আগে বলবে, তারপরে এটা বলবে। ঠিক আছে। জয়দীপ বলো পরের প্রশ্ন। স্যার তারপরে দুটো আছে 3-এর, কিন্তু দুটো সিলেবাসে নেই। তাহলে আমাদের পরের পেজে চলে যাও সবাই। পরের স্কুল কত পেজ? উপরে 1 নম্বরে আছে। হ্যাঁ তার উপরে 4টে 1 নম্বরে আছে। বাদ চলে গেছিল 4টে 1 নম্বরের। হ্যাঁ স্যার, মানে যে ওই উপরে আছে তো কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। বহিরাগত পরীক্ষার্থী লাগবে না, ওটা বহিরাগতদের জন্য। আমাদের পরের পেজ যাও। কত পেজ আছে? 56। কত? 56 বলো। তাড়াতাড়ি প্রশ্ন বলবে, উত্তর বলবে। প্রথমটা তো আগে হয়েছে, বলবো তো? যেটা আগে হয়ে গেছে আর না বললে হবে, পরেরটা বলো। আচ্ছা, গিরিশ মহাপাত্রের বুক পকেটে যে রুমাল দেখা যাচ্ছিল তাতে আঁকা ছিল বাঘ। গিরিশ মহাপাত্রের বুক পকেটে যে রুমাল আঁকা ছিল তাতে কি, যে রুমাল ছিল তাতে কি আঁকা ছিল? প্রশ্ন এটা, তাহলে উত্তর হবে বাঘ, বাঘ আঁকা রুমাল। ঠিক আছে, পরের প্রশ্ন কে বলবে? সৌম্যদীপ না সোমদত্তা। ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। কোনগুলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা? বলো। ধন, জন ও যৌবন। ধন, জন, যৌবন। এ কি বিরাগী সন্ন্যাসী উপদেশ দিয়েছিল নাকি জগদীশবাবুকে? হ্যাঁ স্যার। উপদেশটা বলে যাও তো, কি ছিল লাইনটা বলে যাও, মানে নিজের ভাষায় বলো। কি উপদেশ দিয়ে গেছিল বিরাগী সন্ন্যাসী জগদীশবাবুকে? বলো। ধন, জন, যৌবন এগুলো কিছুই নয় জগদীশবাবু, এগুলো আরে কিছুই নয় জগদীশবাবু। জগদীশবাবু কথাটা তুমি কেন বলবে? কিছুই নয় জগদীশবাবু, ডিরেক্ট হয়ে যাচ্ছে না, ইনডিরেক্ট বলো। ধন, জন, যৌবন কিছুই নয় জগদীশবাবু, জগদীশবাবু কেন বলবে? তাহলে এইভাবে বলবে যে জগদীশবাবুকে বিরাগী সন্ন্যাসী উপদেশ দিয়েছিল যে ধন, জন, যৌবন এগুলো কিছুই নয়। তারপর আর কি বলেছিল? এগুলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে, মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু একজনের আপন হওয়ার চেষ্টা করা উচিত। আপন হওয়ার চেষ্টা করা উচিত। সৃষ্টির সমস্ত ঐশ্বর্য পাওয়া হয়ে যাবে। যাকে পেরে এই জগতের সমস্ত ঐশ্বর্য, সৃষ্টির সমস্ত ঐশ্বর্য পাওয়া যাবে। ঠিক আছে, সুদেশ না বলো। না সুদেশ না, সৌম্যদীপ বলো। হ্যাঁ। খণ্ড খণ্ড করিয়া কাটুন, যাকে কাটার কথা বলে। যাকে খণ্ড খণ্ড করবো আমি। পর ঠিক করে আবার। লাইন বাদ হয়ে গেছে, এবার উচ্চারণ ভুল পরে লাইন বাদ গেছে। পড়ো ওটা। বজ্র শিখার মশাল জেলে আসছে। বজ্র শিখার মশাল জেলে আসছে। কোশ্চেন কি? স্যার এটাই দেওয়া, শুধু আর কিছু দেওয়া নেই। তাহলে কোশ্চেন হবে কে আসছে, বলো উত্তর বলো।
কি আছে অপশন? প্রলয়ঙ্কর। হ্যাঁ স্যার, প্রলয়ঙ্কর। আর ভয়ঙ্কর, কালা পাহাড়, ঝড়। তো কোনটা হবে? প্রলয়ঙ্কর হবে না, এই জন্য কবিতা মুখস্থ করতে বলেছিলাম। কি হবে? বাকি কে পারবে? ভয়ঙ্কর। বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, মুখস্থ করতে বলেছিলাম ওই কারণে। কবিতা মুখস্থ রাখলে কোনো কারণে উত্তর ভুলে গেলেও উত্তর মাথায় চলে আসবে ঝট করে। মুখস্থ করে না বললে শোনে না, সব গা বাঁচিয়ে চলার সব পাবলিক। ইন্দ্রনীল বলো পরের প্রশ্ন। খণ্ড খণ্ড করিয়া কাটুন যাকে কাটা বলা হয়েছে। খণ্ড খণ্ড করিয়া কাটিনুক যাকে কাটার কথা বলা হয়েছে, কাকে? শুনতে পেলাম না, সাউন্ড ডিস্টার্ব দিল, বলো। বৈরী দলকে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বৈরী দলে। বৈরী দল মানে কি? শত্রু দল। কে কেটেছিল? ইন্দ্রজিৎ। ঠিক আছে, দীপা বলো। স্যার বিদ্রুপ করেছিল। হ্যাঁ, বিদ্রুপ করেছিল। বিদ্রুপ করেছিল, বলো কাকে? স্যার আফ্রিকাকে। আফ্রিকাকে? কি কি অপশন আছে? স্যার সুন্দরকে, ভীষণকে, আফ্রিকাকে, ইতিহাসকে। কবিতা মুখস্থ ভুলে গেছো? এত কষ্ট করে মুখস্থ করলে সবাই, কে পারবে? বিদ্রুপ করেছিলে কি কাকে? ভীষণকে। ভীষণকে রে বাবা, মুখস্থ রাখতে বলেছিলাম এই জন্য কবিতা। আমি তো জানি যে যত শেষের দিকে যাবে তত ভুলতে থাকবে, আর কবিতা মুখস্থ থাকলে, কবিতা মুখস্থ থাকা মানে তো মানে এক একজনের রীতিমতো তুখোড় হয়ে থাকা। শর্ট কোশ্চেন ভুল হওয়ার প্রশ্নই নেই কবিতা যদি মুখস্থ থাকে। কারণ বিদ্রুপ করছিল ভীষণকে, বিরূপের ছদ্মবেশে, তাহলে ভীষণকে হবে। শ্রুতি পরের প্রশ্ন। তলোয়ারের যে শক্তিধর হলো। হ্যাঁ, আরেকবার। তলোয়ারের যে শক্তিধর হলো। তলোয়ারের যে শক্তিধর হলো, হ্যাঁ, তলোয়ারের যে শক্তিধর কি? কলম। কলম। এটা কোথায় ছিল, মানে কোন প্রসঙ্গে ছিল বলো তো? ওই হারিয়ে যাওয়া কালি কলমে ছিল। হারিয়ে যাওয়া কালি কলমে কোন প্রসঙ্গে ছিল? নামটা ঠিক মনে পড়ছে না। কে পারবে? কোন প্রসঙ্গে ছিল? কোনখানকার লাইন, কোন কথার প্রসঙ্গে বলা হয়েছিল? তলোয়ারের থেকে শক্তিধর কলম কোন প্রসঙ্গে বলা হয়েছিল? ওই যে কলকাতায় কি ওই দ্বৈরথের লড়াইয়ের গল্প ছিল ওই জায়গায়? পরের দিকে ছিল ওই লাইনটা। তার মানে কি? তার মানে হচ্ছে আস্তে আস্তে যে কলম হারিয়ে যাচ্ছে ওই যে আধুনিক প্রযুক্তি কম্পিউটারের কাছে, ওই জায়গার প্রসঙ্গে? হ্যাঁ, কলকাতার পথে দ্বৈরথ, দুই কলমধারী, না দ্বৈরথের প্রসঙ্গের, হ্যাঁ দ্বৈরথের আলোচনার প্রসঙ্গে ছিল কলকাতায়। ঠিক আছে, সুদেশ না বলো। পরেরটা আছে হচ্ছে কথায় বলে। কথায় কি বলে? শৈশবে লেখক হোম টাস্ক করতেন কলাপাতায়। শৈশবে লেখক হোম টাস্ক করতেন কলাপাতায়। ঠিক আছে, পরের প্রশ্ন সন্দীপন। স্যার মাঝখানে একটা বাদ গেছে। মাঝখানে বাদ গেছে, সন্দীপন দেখে বলো। জিনিসই বলছিল কোথায় বলে এটা। কথায়? হ্যাঁ, সাউন্ড বলবো কথায় বলে। হ্যাঁ বলো। কথায় বলে লেখে, কথায় বলে কালি কলম মন লেখে কজন? তিনজন। কে কে তিনজন? কালি কলম মন। কালি কলম আর মন। কোয়েল পরের প্রশ্ন। পরের প্রশ্ন।
জয়জিৎ, পরের প্রশ্ন। কি রে, কোথায় গেল সব? অনিশ, বলো। ধাতুর সঙ্গে যুক্ত হওয়া বিভক্তিকে কি বলে? হ্যাঁ, ধাতুর সঙ্গে যুক্ত হওয়া বিভক্তিকে কি বিভক্তি বলে? শব্দ বিভক্তি। আরে ধাতুর সঙ্গে যুক্ত হলে শব্দ বিভক্তি কেন হবে? ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। ধাতুর সঙ্গে যুক্ত হলে ক্রিয়া তৈরি হয়। বিভক্তি দুই প্রকার, একটা শব্দের সঙ্গে যুক্ত হয়, একটা ধাতুর সঙ্গে যুক্ত হয়। তো ধাতুর সঙ্গে যুক্ত হয়, ক্রিয়ার মূল যদি ধাতু হয়, ধাতুর সঙ্গে যুক্ত হলে যেটা তৈরি হবে সেটা কি? ক্রিয়া তৈরি হবে না? তাহলে ধাতু বিভক্তি কাকে বলে? ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যে বিভক্তি কি তৈরি করে, কি গঠন করে? ক্রিয়া গঠন করে, ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বলে। বুঝতে পারছো? যেমন আমি খাইতেছি, খা ধাতু যোগ ইতেছি, এই বিভক্তি হয়ে গেল ক্রিয়া, খাইতেছি। আমিষা, বলো পরের প্রশ্ন। ভাবখানা ভালো ঠেকছে না, খানা হলো। ভাবখানা ভালো লাগছে না, খানা। হ্যাঁ, খানা কি? নির্দেশক। নির্দেশক। বইখানা, খানা খানি সংখ্যা নির্দেশ করছে, তাই এটা নির্দেশক। ঠিক আছে, ত্রয়ী, পরেরটা বলো। হ্যাঁ স্যার, ছোট মাসি একটা গল্প লিখেছি। ছোট মাসি হলো অকারক। ছোট মাসি একটা গল্প লিখেছি, ছোট মাসি কারক না অকারক, তাই তো? ছোট মাসি একটা গল্প লিখেছি, ছোট মাসি বলে ডাকছে, সম্বোধন পদ। অকারক, অকারক কি কি অপশনে কি আছে? অকারক আছে না সম্বোধন পদ আছে? কারক, অকারক, নির্দেশক। ঠিক আছে, তাহলে অকারক। অকারকের মধ্যে এটা তাহলে কোন পদ? সম্বোধন পদ। সম্বোধন পদ। অকারক কয় প্রকার? দুই প্রকার। কি কি? সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। ঠিক আছে, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। ঠিক আছে, জুনাইনা, বলো পরের প্রশ্ন। দ্বিগুণ সমস্ত পদের ব্যাসবাক্য হলো। হ্যাঁ, দ্বিগুণ। দ্বিগু, দ্বিগু। ও, দ্বিগু। সমস্ত পদের ব্যাসবাক্য হলো। দ্বিগু, সমস্ত পদ। সমস্ত পদ মানে সমাসবদ্ধ পদ, এর ব্যাসবাক্য কি হবে? হ্যাঁ বলো, আরেকবার উত্তর বলো। উত্তর হবে দ্বি গরুর সমাহার। দ্বি গু ব্র্যাকেটে গরুর সমাহার। কি সমাস? দ্বিগু সমাস। দ্বিগু সমাস। সমাহার দ্বিগু, দ্বিগু সমাস লিখলে হবে। ঠিক আছে, রাহুল, কেউ বাদ গেলে বলবে। তিল থেকে তাল হয়, তিল পদটি হলো। তিল থেকে তাল হয়, তিল পদটি কি? স্যার অপশনগুলো বলবো? অপশন বলতে হবে না, ডিরেক্ট উত্তর বলো। উৎপত্তিবাচক উপাদান। অপাদান তো অবশ্যই, তিল থেকে তেল হচ্ছে কোনো কিছু থেকে। এবার অপাদানের ভাগ দেওয়া আছে, তাই তো? কি কি ভাগ আছে এবার অপশন বলো তো শুনি। উৎপত্তিবাচক, কালবাচক, অবস্থানবাচক আর স্থানবাচক। উৎপত্তিবাচক, কালবাচক, স্থানবাচক, অবস্থাবাচক। কি বললে উত্তর? উৎপত্তিবাচক। উৎপত্তিবাচক, কোনো কিছু থেকে তেলের উৎপত্তি হচ্ছে। ঠিক আছে, উৎপত্তিবাচক, যদিও পরীক্ষা দেওয়ার কথা নয় এরকম ধরনের, তাও দিয়েছে, এটাই উত্তর। তারপর আয়ুষ, পরের প্রশ্ন। ব্যাপ্তি অর্থে যে তৎপুরুষ সমাস হয় তা হলো অপাদান তৎপুরুষ। ব্যাপ্তি অর্থে যে তৎপুরুষ সমাস হয় অপাদান তৎপুরুষ। হ্যাঁ, কোনো কিছু থেকে কোনো কিছু পর্যন্ত ব্যাপ্তি বা বিস্তার, কোনো স্থান বা সময়ের ব্যাপ্তি বা বিস্তার বোঝালে অপাদান তৎপুরুষ হয়। ঠিক আছে, সায়নদীপ, বলবো? হ্যাঁ রে বাবা। পূর্বপদ ও পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে রূপক কর্মধারায়। পূর্বপদ ও পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হয় রূপক কর্মধারায় সমাসে। ঠিক আছে, রূপক কর্মধারার একটা উদাহরণ বলো তো তুমি। মন মাঝি। মন মাঝি, মনরূপ মাঝি। ঠিক আছে, রিতেশ, পরের প্রশ্ন। দ্বন্দ্ব কথাটি ব্যাকরণে গৃহীত হয়েছে যে অর্থে তা হলো। হ্যাঁ, দ্বন্দ্ব কথাটা ব্যাসবাক্যে কোন অর্থে গৃহীত হয়েছে বলো? মিলন। মিলন। দ্বন্দ্ব মানে তো লড়াই, সংঘাত,
কিন্তু ব্যাস বাক্যে গৃহীত হয়েছে মিলন অর্থে। ঠিক আছে, ভেরি গুড। রূপসা, রূপসা নদী ভেসে চলে গেল নাকি রে কোথাও? নাই? হ্যাঁ স্যার আছে। তো বলো কোশ্চেন কি হলো? সূচিপত্রের নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? সূচিপত্রে নাম লেখা রয়েছে, কি লেখা ছিল বলো? সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন, গল্প, শ্রী তপন কুমার রায়। তাহলে গল্পের নাম লেখা ছিল প্রথম দিন, আর লেখকের নাম ছিল কি? শ্রী তপন কুমার রায়। শ্রী তপন কুমার রায়। কি সুন্দর গল্পটা, খুব সুন্দর, আমার তো মানে অসাধারণ লাগে। আচ্ছা, প্রথম দিন তপন কুমার রায় গেল 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 কাকে জিজ্ঞেস করলাম? রূপসাকে, তাই তো? অভিষেক বলো। বলো। আচ্ছা বলছি, তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? তপনের গল্প পড়ে ছোট মাসি বলেছিল যে তপন এই গল্পটা কোনোখান থেকে ডুপ্লিফাই করেছে কিনা। তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? তপনের গল্প পড়ে ছোট মাসি বলেছিল সে মজা করে বলেছিল কোথাও থেকে টুগলিফাই করেছে কিনা। ঠিক আছে, সুন্দর। ঋতব্রত বলো। বাইজিৎ ছদ্মবেশে হরিদা কত রোজগার করেছিল? বাইজিৎ ছদ্মবেশে হরিদা কত রোজগার করেছিল বলো? কত? 8 টাকা 10 আনা। 8 টাকা 10 আনা। ঠিক আছে, বাকিরা ঠিক আছে উত্তর? হ্যাঁ স্যার। ঠিক আছে। মিষ্টি, কই রে বাবা? মিষ্টি খেতে চলে গেছে নাকি? বলার সাথে সাথেই বলে না। তারপর হচ্ছে ভয় কেঁদে ফেলেছিল ছেলেগুলো। হ্যাঁ, ছেলেগুলোর ভয় কারণ কি? ভয় কেঁদে ফেলেছিল ছেলেগুলো। ছেলেগুলো ভয় পেয়েছিল কেন? কারণ কি বলো? বলো। লিচু কেটে নিয়েছে থাপ্পড় মেরে, দে আমাদের বাড়ির লিচু বাগানের। কেন ভয় পেয়েছিল বলো? আরে বল রে বাবা, এটার যদি উত্তর না পাই তার কি আর বলবো আমি। জয়দীপ বলো, আছো? বলো তো। হ্যাঁ, ভয় পেয়েছিল কেন ছেলেগুলো? হ্যাঁ, 4টি স্কুলের ছেলেকে ধরেছিল। তো পুলিশ, তার মানে সত্যিকার পুলিশ ভেবে ভয় পেয়েছিল বাচ্চাগুলো। ভাবছে তারা অপরাধ করতে ঢুকেছে, চুরি করতে ঢুকেছে, সত্যিকার পুলিশ তাকে ঢুকেছে, কিন্তু ভয় পাবেই। তোমাদের পুলিশ ধরেনি তাই তোমরা বুঝতে পারছো না, বাস্তব অভিজ্ঞতা নাই তো, এই জন্য ভাবছো যে কি হবে, কি বলি, হ্যাঁ মুখস্থ করে বলি। সোমদত্তা, পরের প্রশ্ন। বর্মা অয়েল কোম্পানির মিস্ত্রিরা রেঙ্গুনে চলে আসে কেন? বর্মা অয়েল কোম্পানির মিস্ত্রিরা রেঙ্গুনে চলে এসেছিল কেন বলো? বর্মা অয়েল কোম্পানির মিস্ত্রিদের সেখানকার জল হাওয়া সহ্য না হওয়ায় কাজের খোঁজে তারা রেঙ্গুনে চলে এসেছিল। বর্মা, হ্যাঁ, সেখানকার জল হাওয়া সহ্য হয়নি তাই চাকরির সন্ধানে কাজের খোঁজে চলে এসেছিল। ঠিক আছে, সুন্দর। তারপরে সুদেশ না বলো। না, সুদেশ নার আগে আছে সৌম্যদীপ আছে, বলো। হ্যাঁ স্যার। স্যার পরেরটা হলো শান্ত হলুদ দেবতারা কত বছর ধরে ধ্যানে ডুবেছিল? হ্যাঁ, এটা হয়ে গেছে যদিও, তাও বলো তুমি উত্তর। কত বছর ধরে ধ্যানে ডুবেছিল? 100 বছর। 100 বছর? 100 বছর? বেড়া, একটু আগে উত্তর হলো। কানে কানে কি আঙুল গুঁজে দিয়ে বসে আছিস কি, শুনবি না বলে তোর ভাগেরটা ছাড়া? 100 বছর। 1000 বছর। একটা শূন্য খেয়ে ফেলেছে। আর পরের প্রশ্ন বল। আমাদের ঘর গেছে উড়ে। ঘর গেছে উড়ে কেন? আছে বল 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 বল, কেন ঘর উড়ে গেছে? কেন ঘর উড়ে গেছে?
হায় রে কালা, এ কি জ্বালা, আবার তো গোড়া থেকে পড়াতে হবে যা দেখতে পাচ্ছি আমি রে। কে পারবে? ঘর কেন উড়ে গেছে? স্যার বোমারুদের দাপটে ঘর উড়ে গেছে। তাহলে মাথার উপরে বোমারু বিমান, যুদ্ধ বিমান, সেই বোমারু বিমান থেকে কি নিক্ষেপ করা হবে? ফুল। স্যার বোম। তাহলে বোমারু বিমানের বোমের আঘাতে ঘর উড়ে চলে গেছে। কে সমাধি বুঝলি? হ্যাঁ স্যার। একটা বোমা নিয়ে আসবি আমার কাছে, দেখিয়ে দেবো সামনাসামনি যে কী কারণে উড়ে যাবি। ভালোই চলছে পড়াশোনা। এতদিন ধরে আমি ভাবলাম আমি সুন্দর পড়াচ্ছি, হ্যাঁ বোঝাচ্ছি, কি সুন্দর সবাই বুঝছে, কি যে বুঝছে আমি সেটা এখন বুঝছি। ইন্দ্রনীল, হ্যাঁ স্যার। বলো। মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুর বিস্ময়ের কারণ কি? মহাবাহুর বিস্ময়ের কারণ কি? হ্যাঁ বলো। লক্ষ্মীর কাছ থেকে তার বীরবাহু মানে তার প্রিয়ানুজের হত্যার খবর শোনার পরে বিস্ময়ে ফেটে পড়েছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন যে, আমাকে এখানে কি প্রশ্ন তুমি আগে বলেছো? বিস্ময় প্রকাশ করে কি জিজ্ঞেস করেছিল? প্রশ্নটা কি বলেছে আগে বলো, আবার বলো। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, হ্যাঁ মহাবাহুর বিস্ময়ের কারণ কি? মহাবাহুর বিস্ময়ের কারণ কি? কেন বিস্মিত হয়েছিল, কেন অবাক হয়েছিল, ওইটুকুই তো প্রশ্ন। বিস্মিত হয়ে কি জিজ্ঞেস করেছিল, জানতে চেয়েছিল, সেটা কি জিজ্ঞেস করেছে? প্রশ্নতে আছে। বিস্মিত হয়ে ইন্দ্রজিৎ জানতে চেয়েছিল, তোর মাথা গুঁড়ো করে দেবো। বিস্মিত হয়ে ইন্দ্রজিৎ জানতে চেয়েছিল, আর এগুলো কেন বলবি? বিস্মিত হয়ে কি জানতে চেয়েছিল সেটা জিজ্ঞেস করেছে কি? না স্যার। তো শুধু বিস্মিত কেন হয়েছিল সেটা বল। কম কথা বল, ঠিকঠাক বল। বেশি কথা বললে, উল্টোপাল্টা কথা বললে পাগলের প্রলাপ বলে। অপ্রাসঙ্গিক কথা বললে বেশি শোনে না। 1.5-2 ঘন্টা করে ভিডিও কজন দেখে? আমার ভিডিও পড়ার ভিডিও কজন দেখে বল? আমি যে পাগলের প্রলাপগুলো 1.5-2 ঘন্টা ধরে বলে যাই, কে দেখে? কতজন দেখে? জোর করে করে তোমাদের না শোনালে, না দেখতে বললে তোমরা দেখো না। দেখো, ইন্টারেস্ট পাও? বলো পাও? ওই পাই কিছু পাস কিনা বল। ইন্টারেস্ট ওভারঅল ইন্টারেস্ট পাস নাকি? বলে তো লাভ নেই। হ্যাঁ ইয়ার কি মারার জায়গায় পাস নিস না আমার সঙ্গে? মিথ্যে কথা কেন বলছিস? তার থেকে 1 মিনিট 2 মিনিটের ভিডিও, কত মজার ভিডিও, অল্প সময়ের মধ্যে দেখতে মজা লাগে না বেশি? তাহলে এটা তো সত্যি কথা। তো বেশি বাড়তি কথা কেন বলবি? হ্যাঁ আমাদের হাতে সময় খুব কম, যেটুকু সময় আছে ঠিকঠাক উত্তর দাও। বলো কেন বিস্মিত হয়েছিল? বলো, আবার বলো কেন অবাক হয়েছিল ইন্দ্রজিৎ? কারণ ইন্দ্রজিৎ সেই সময় লঙ্কাপুরীতে ছিল না। লঙ্কাপুরী থেকে দূরে প্রমোদ বিহারে প্রমোদ উল্লাস করছিল। করুক না, তোর কি তোর কি তোর কি করলে তোর কি? বিস্মিত হয়েছিল কেন বল? সে জানতো না যে তার প্রিয়ানুজকে হত্যা করেছে। কে পারবে গুছিয়ে? কেন ইন্দ্রজিৎ বিস্মিত হয়েছিল? হ্যাঁ শ্রুতি বলবে। বীরবাহুর মতো বীরের মৃত্যুর সংবাদ ইন্দ্রজিৎকে বিস্মিত করেছিল, কারণ ইন্দ্রজিৎ জানতেন যে রামচন্দ্র মৃত, তবে কে তার ভাইকে হত্যা করতো এটাই ছিল তার বিস্ময়ের। এইটাই এক তো বীর ভ্রাতা, বীর ভাই, বীর অনুজ, বীর বাহুকে হত্যা, এটা যেমন তার কাছে বিস্ময়ের, আর একটা ব্যাপারটা যোগ করবে যে রামচন্দ্রকে তিনি হত্যা করেছেন সেই রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু হয়েছে, এটা তার কাছে বিস্ময়ের, কারণ এটা তার কাছে অসম্ভব বলে মনে হয়েছে। এইটুকুই, বাড়তি কথা না। এক তো বীর অনুজ, বীরবাহুর মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই, তার উপরে যে রামচন্দ্রকে তিনি হত্যা করেছেন তার হাতে মৃত্যু হয়েছে, এটা তার কাছে অবাক হওয়ার মতো, বিস্ময়ের, এটার কারণেই বিস্মিত। ইন্দ্রনীল বুঝলে? স্যার ইন্দ্রজিৎ যে জিজ্ঞেস করে বিস্ময়ে যে কি করে এটা সম্ভব হলো, তারপরে তো প্রভাষার বেশের ধারে লক্ষ্মী উত্তর দেয় যে রাম বেঁচে উঠেছে। হ্যাঁ সে এটাকে এক করবো। হ্যাঁ করে দিবি। বীর অনুজ, বীর বাহুর মৃত্যু
হওয়া তার কাছে মনে হয়েছিল অসম্ভব, তাই তো বিস্মিত হয়েছে। সঙ্গে এটাও যোগ করে দিবি। দীপা, পরের প্রশ্ন বলো। এলো মানুষ ধরার দল তারা কি করেছিল? এলো মানুষ ধরার দল তারা কি করেছিল বলো। মানুষ ধরার দল এসে কি করেছিল? স্যার মাঝখানে একটা বাদ গেছে। বাদ গেছে বলো, বাদ দিয়ে যাচ্ছ কেন? কাছ থেকে দেখতে পাচ্ছ না তোমরা? মোবাইলে পড়াশোনা করতে করতে চোখ খারাপ। চরাচর স্তব্ধ কেন? আবার একবার বলো। ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? এই জন্য কবিতা মুখস্থ করা দরকার ছিল। এর আগের লাইন পড়লেই উত্তরটা হয়ে যাবে। চরাচর স্তব্ধ কেন বলো। কে আসছে? স্যার বলবো? কে বলবে? তুই বলবে, বলো। স্যার শিবের অট্টহাসির শব্দে চরাচর স্তব্ধ। ওর আগের লাইনটা কি ছিল? কে পারবে? মুখস্থ আছে কার? অট্টরোলে হট্টগোলে স্তব্ধ চরাচর। তাহলে ওটা আমাকে বলতেই হবে উত্তরে। অট্টরোলের শিব বলবে না, কার কথা বলবে? মহাকাল। কাল, মহাকাল। কাল মহাকাল, মহাকাল ছিল না কাল ভয়ঙ্কর ছিল? না ভয়ঙ্কর ছিল। দেবাদিদেব মহাদেবের সেই রুদ্ররূপ, ভয়ঙ্কর রূপ, সেই ভয়ঙ্করের অট্টহাসিতে জগৎ সংসার স্তব্ধ। অট্টরোলের হট্টগোলে জগৎ সংসার স্তব্ধ হয়ে গেছে, জগৎ চরাচর। শ্রুতি বলো, পরের প্রশ্ন। এলো মানুষ ধরার দল। এলো মানুষ ধরার দল, হ্যাঁ। কোশ্চেন কি ছিল? তারা কি করেছিল? হ্যাঁ, তারা কি করেছিল? মানুষ ধরার দল এসে কি করেছিল বলো। মানুষ ধরার দল অর্থাৎ পৃথিবীর নানা সাম্রাজ্যবাদী শক্তিরা, ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি, হ্যাঁ। আবার আরেকবার বলো। মানুষ ধরার দল অর্থাৎ পৃথিবীর নানা সাম্রাজ্যবাদী শক্তিরা। পৃথিবীর লিখবে না, ইউরোপীয় লিখবে। পৃথিবীর লিখবে না, ইউরোপীয় বলবে। ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি, হ্যাঁ। ইউরোপীয় নানা সাম্রাজ্যবাদী শক্তি হ্যাঁ নিজেদের উপনিবেশ করার লক্ষ্যে স্বাধীন আফ্রিকার মানুষকে শৃঙ্খলিত করে তাদের উপর অমানবিক অত্যাচার চালাতো এবং সেই আফ্রিকার অপমানের চিহ্ন চিরস্থায়ী করে দিয়ে গেছিল তারা। মানুষ ধরার দল কি করতে আসবে? সহজ কথায় মানুষ ধরার দল কি করতে আসবে? মিষ্টি খাওয়াতে আসবে না মানুষ ধরতে আসবে বলো। মানুষ ধরতে। মিষ্টি খাওয়াতে আসবে না? মানুষ ধরতে। মিষ্টি খাওয়াতে আসবে না? তাহলে মানুষ ধরার দল আসছে। এই মানুষ ধরার দল আসলে কারা? মানুষ ধরতে আসছে, এটা কারা? ইউরোপীয় সাম্রাজ্যবাদী শ্রেণীর। আসলে কারা? ইউরোপীয় সাম্রাজ্যবাদী শ্রেণীর মধ্যে একটা শ্রেণী ছিল যারা মানুষ ধরতে এসেছিল। তাহলে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শ্রেণীর কারা এরা? দাস ব্যবসায়ী। তো এটা বলবে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শ্রেণীর দাস ব্যবসায়ী, এরা মানুষ ধরার দল, যারা এসেছিল, এসে আফ্রিকাকে পদানত করেছিল এবং মানুষদেরকে পরাধীন করে, বন্দি করে নিজেদের স্বার্থে তাদেরকে ব্যবহার করেছিল। এই স্বার্থগুলো তো আগে অনেকবার আলোচনা করা হয়ে গেছে। কত রকমের স্বার্থ আছে। নিয়ে গিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করে দেবে, যুদ্ধক্ষেত্রে পাঠাবে, নিজেরা এদেরকে দিয়ে ভিত্তের কাজ করাবে, কত কাজ। মানুষ ধরার দল মানে দাস ব্যবসায়ী, ইউরোপীয় সাম্রাজ্যবাদী শ্রেণীর দাস ব্যবসায়ী। এরা মানুষ ধরতে এসেছিল, অর্থাৎ এই ইউরোপের থেকে আসা এই মানুষগুলো এই আফ্রিকার মানুষদেরকে বন্দি করে নিজেদের স্বার্থে এরা ব্যবহার করতে চেয়েছিল। সুদেশ না বলে না কেন রে? চলে গেছে টিফিন খেতে। সুদেশ না নাই। সন্দীপন বল। স্কুল থেকে ফেরার পথে প্রাবন্ধিক হোম টাস্কের কলা পাতাগুলো পুকুরে ফেলতেন কেন? হ্যাঁ, স্কুল থেকে ফেরার পথে প্রাবন্ধিক পুকুরে ফেলতেন কেন? কলা পাতাগুলো, হোম টাস্কের কলা পাতাগুলো পুকুরে কেন ফেলতেন বলো।
কারণ লেখা যদি গরু খেয়ে নেয় তাহলে বিদ্যা চলে যাবে। বিদ্যা চলে যাবে বলা হয়েছে গল্পে কোথাও, প্রবন্ধে বিদ্যা চলে যাবে বলা হয়েছে? যা বলা হয়েছে ওইটাই বল। হোমটাস্ক লেখা কলা পাতাগুলো গরু খেয়ে নিলে কি হবে? অমঙ্গল হবে, অমঙ্গল। গরুকে অক্ষর খাওয়ানো পাপ, অমঙ্গল, ওইটাই বলবি। ওই জন্য পুকুরে ফেলে দিয়ে আসতো যাতে গরু না খেতে পারে। গরু খেয়ে নিলে অমঙ্গল, বুঝতে পারছো? বাড়তি কথা বলবি না, এখানে বাড়তি কথা নিয়ে অনেক আলোচনা করেছিলাম আমি। কোয়েল বলো। কোয়েল নাই, কোথায় যায় সব? এত পড়াশোনা হয়ে যাচ্ছে বাংলা, চলে যায় আস্তে আস্তে। জয়জিৎ, পরের প্রশ্ন। অনিশ, অনিশও নাই। অমিশা হ্যাঁ স্যার, বলো পরের প্রশ্ন। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকের ইংরেজি বলা দেখে কি বলতেন? হ্যাঁ, বাঙালি সাংবাদিকদের ইংরেজি বলা দেখে কি বলতেন? ইংরেজিতে দখল দেখে লর্ড কার্জন কি বলতেন তাদের? বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে কি বলতেন? ত্রয়ী কি বলতেন? হ্যাঁ স্যার, বাবু কুইল ড্রাইভার্স। তাহলে বাবু কুইল ড্রাইভার্স লর্ড কার্জন কাদের উদ্দেশ্যে বলতেন? বাঙালি সাংবাদিকদের। বাঙালি সাংবাদিকদের ইংরেজিতে দক্ষতা দেখে, দখল দেখে। তুমি বলো পরেরটা বলো ত্রয়ী। হ্যাঁ স্যার। বলো। স্যার এক মিনিট, টাইপরাইটারে লিখেছেন এমন দুজন লেখকের নাম। লেখক কে রে বাবা? সরি, লেখকের নাম। লেখকের নাম, লেখকের নাম টাইপরাইটারে লিখে গেছেন, বলো কে কে? স্যার হাতড়াও 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 হাতড়াও, হাতড়ে হাতড়ে খুঁজো। আমি বলি, স্যার এটা তো মনে নেই। আমি বলি, অভিষেক বলো। অন্নদা শঙ্কর রায় আর সুভাষ মুখোপাধ্যায়। অন্নদা শঙ্কর রায় আর সুভাষ মুখোপাধ্যায়। জুনাইনা। প্রাচীনেরা বলতেন কি বলতেন? প্রাচীনেরা বলতেন কি বলতেন? বলো, ছড়াটা বলে দাও। মুখস্থ করার কথা ছড়া বলো। না স্যার বলছি। স্যার প্রাচীনেরা বলতেন যে তিল ত্রিফলা শিমুল ছালা, ছাদে দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, তারপর লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। মসি মানে কি? মসি মানে কি স্যার? কালি। কালি, ঠিক আছে। তো আমাদের আর যতটুকু বাকি থাকলো এই পেজের, সেটা পরে হবে। আজকের আমাদের এই পর্যন্ত থাকবে। আজকে এই পর্যন্ত, সবাইকে টাটা, বাই বাই। বাই স্যার। বাই স্যার।